নমস্কার, আমি অভিষেক নাগ। আমি অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ ফ্যাকাল্টি অ্যান্ড পেপার সিটার হিসেবে রয়েছি। ন্যাশনাল একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্টে এগ্রিকালচারাল কাউন্সিল অফ ইন্ডিয়াতেও অ্যাজ আ ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি। আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মুরগির মাংস। সাধারণ ফ্যামিলিতে একটা খুব চেনা দৃশ্য যে রবিবার হলেই হয়তো আমাদের একটু চিকেন খেতে হবে। আস্তে আস্তে তো ইয়াং জেনারেশনের রেড মিটের ওপর থেকে ভালোবাসাটা কমতে শুরু করেছে এবং মুরগির মাংসটা এখন চিকেনটা এখন প্রায় সবার কাছেই খুব অ্যাভেলেবেল, খুব পছন্দের। সেটার জন্য বিভিন্ন দিক দায়ী। ইজি অ্যাক্সেসেবল, খুব তাড়াতাড়ি পাওয়া যায়, টাইপস অফ রান্না তৈরি হয় এখান থেকে। রান্নার এক্সপার্ট যারা আছেন তারা নতুন নতুন ফিউশন করে অসাধারণ সব রান্না তৈরি করছেন। ঠিক এই জন্যই কিন্তু চিকেনের একটা বড় জায়গা রয়েছে আমাদের রান্নাঘর বা টোটাল খাদ্যের ভূমিকায়। এই জায়গাতে একটা খুব সুন্দরভাবে আমরা নজর রাখতে পারি যে আমরা যে চিকেনটা খাচ্ছি সেটা আমরা কি খাচ্ছি। মূলত আমরা প্রথম যে চিকেনটা আমাদের খুব অ্যাভেলেবেল সেটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। খুব কমন নাম ব্রয়লার, এবং এই নামটাতে একটু সমস্যা আছে। যদি আমরা এটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করি তাহলে দেখা যাবে এই ব্রয়লার কথাটা শুধুমাত্র মাংসের লাভজনক পাখিদেরই বলা হয় ব্রয়লার। মানে ব্রয়লার মুরগি হবে এরকম কোনো ব্যাপার নেই। ব্রয়লারে মাংসে লাভজনক, মানে সেটা ব্রয়লার হাঁসও হতে পারে। এই পাখিটার যদি প্রপার নাম আমরা বলি তাহলে হচ্ছে হু বার্ড। এই পাখিটাতে আর্টিফিশিয়ালি ডেভেলপড একটা বার্ড, জেনেটিক্যালি মডিফাইড একটা বার্ড। এবং যখন এই পাখিটা প্রথম এসেছিল, একটু ইন্টারনেট সার্চ করে দেখলে আপনারা নিজেরাও দেখতে পারবেন যে পাখিটা বাজারে যখন এসেছিল প্রথম, এটা ছিল 60 দিনে তৈরি হওয়া, মানে 2 মাসে তৈরি হওয়া একটা পাখি। কিন্তু বর্তমানে ব্যবসার ভিত্তিক উন্নতির জন্য আস্তে আস্তে ডেভেলপ করতে করতে এরকম জায়গায় চলে এসছে এখন 30 দিনে পাখিটা রেডি হচ্ছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার এর উপর প্রচুর বিধিনিষেধ জারি করেছে। আর্টিফিশিয়াল হরমোন ইউজ করা যাবে না, আর্টিফিশিয়াল হাই অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। কিন্তু কার্যক্ষেত্রে কি সেটা মানা হচ্ছে? বিভিন্নভাবে সেটা ইউজ হচ্ছে। মজার কথা যদি বলি, এই পাখিটাতে 30 দিন, মানে 30 দিনের স্বাভাবিক একটা মুরগির বাচ্চাকে যদি বলা হয় তাহলে সেই বাচ্চাটার ওজন হওয়া উচিত 30 দিনে খুব বেশি হলে 200-300 গ্রাম বা 500 গ্রাম। কিন্তু এই পাখিটা 30 দিনে 2 কেজি 2.5 কেজি তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে তৈরি হয়ে যাচ্ছে? তার বডিতে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করা হয়েছে। হরমোনাল ইমব্যালেন্সটা কিভাবে, কোথায় হরমোনাল ইমব্যালেন্স তৈরি করা হয়েছে? তার গ্রোথ হরমোনটাকে খুব স্পিডে ডেভেলপ করা হয়েছে, ভীষণ স্পিডে ডেভেলপ করা হয়েছে গ্রোথ হরমোনটাকে। আবার একটু সেই পুরোনো কথায় ফিরে যাই, হরমোন অবিনশ্বর, সঙ্গে সঙ্গে মেরে ফেলা যায় না। ঠিক আমাদের আপকামিং দিনে এটা খেতে খেতে আমাদের এরকম হয়েছে, আমাদের বডির নিজেদের গ্রোথ হরমোনটা খুব স্ট্রং ডেভেলপ করেছে। মানে যে ছোট্ট বাচ্চাটি আমার কোলের বা আমার ভাই বা আমার ছেলে, সে কিন্তু একটু চিকেন পকোড়া খেতে ভালোবাসছে, চিকেনের কোনো প্রিপারেশন খেতে ভালোবাসছে। আমরাও হেসে খেলে প্রোটিন সোর্স হিসাবে তাই কিন্তু খাওয়াচ্ছি, অন্য কিছু প্রোটিন খেতে চাইছে না, এটা খাক। কিন্তু এই যে আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন তার বডিতে ইনক্রিজ করছে। একটু পুরনো, মানে আমাদের এজের একটু মানুষজন যদি একটু পুরনো দেখি তাহলে খুব মনে করলে একটা জিনিস দেখতাম যে আমাদের সময় এই 11-12 পাস করে গেলে ছেলেরা তখনও ভালো করে দাড়ি গোঁফটা গজাতো না, কলেজে যেত হালকা হালকা গজাতো, তারপরে গিয়ে কলেজ পাস করতে করতে একটা ছেলের মতো দেখা যেত। এবং আমরা বলতে গিয়ে বারবার এগুলো বলি যে এখনকার যুব সমাজ খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চাদের ন্যাক অন্য জায়গায় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সেই সময়ও কিন্তু একটা টেন্ডেন্সি ছিল যে আমাদের মোটামুটি বেশ কিছুদিন অবধি খেলাধুলা, মানে বাচ্চা সাইকোলজিটা ছিল, বডিটাও সেই রকম ছিল। এই যে আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন প্রচুর বডিতে আসছে এখনকার বাচ্চাদের, না 9 থেকে 10 অবধি দেখলে ছেলেদের বোঝা যায় না যে এদের
বয়সটা কি বা এরা কোন ক্লাসে পড়ছে, তাদের বডি এতটা ডেভেলপড। মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়েদের বডিটা ডেভেলপড হয়ে যাচ্ছে। আমরা হয়তো ভাবছি এখন খেলাধুলা কমে গেছে সেই জন্য হচ্ছে, শুধু ওই জন্য ওবেস নয়, কিন্তু ডেভেলপড হয়ে যাচ্ছে। এই ডেভেলপমেন্ট থেকে বাজে দিক আসছে কিন্তু। যখনই বডি তার বয়স হিসেবে তাড়াতাড়ি ডেভেলপড হয়ে যাচ্ছে, শুধু কিন্তু ডেভেলপমেন্ট তার মাসেলের নয়, তার মাইন্ডসেটের, তার ইনার অর্গ্যানের, তার সেক্সুয়াল সমস্ত কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। এবং এই ডেভেলপমেন্ট আস্তে আস্তে কোথায় যাচ্ছে, বাচ্চারা সেক্সুয়াল দিকে বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, তারা বডিতে অন্যান্য কিছুতে অ্যাট্রাক্টেড হচ্ছে। এই জন্য কিন্তু এই গ্রোথ হরমোনটা ভীষণভাবে দায়ী। আমাদের কিন্তু এই দিকটা নজর রাখতে হবে যে ফুড থেকে কিন্তু এই গ্রোথ হরমোনটা এই ব্রয়লার থেকে আসছে আমাদের। তাহলে এই খাওয়াটাকে একটু সরানোর দরকার, একটু চার্ট থেকে এই হুবার্টকে সরানো প্রয়োজন। বেশি প্রসেসড হোক, একটা মাংসকে অনেক প্রসেসিং এ চলে যাক, হ্যাম, বার্গার, সালামি ইত্যাদি হয়ে যাক, কিছুটা কমবে। কিন্তু ডাইরেক্ট আমরা নিয়ে এসে যখন রান্না করে খাচ্ছি না বাড়িতে চিকেন কষা, এই জায়গাটায় গিয়ে কিন্তু ডাইরেক্ট এফেক্ট করছে। এখান থেকে একটু দূরে সরতে হবে, একটু দূরবর্তী রাখতে হবে। আর একটা জিনিস আসি, যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এদের মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। কেন এগুলো হচ্ছে আমি নেক্সটে আবার বলছি। প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, অ্যান্টিবায়োটিকের ক্রিয়াও কিন্তু নষ্ট হয় না। ঠিক আমাদের শরীরে এই অ্যান্টিবায়োটিক গুলো কিন্তু ওর মাধ্যমে এসে প্রবেশ করছে, যার ফলে একটা মজার জিনিস আমরা দেখছি। আগে, আজ থেকে 20 বছর আগে, সাধারণ একটা জ্বর হলে ডাক্তারবাবুরা কিন্তু প্যারাসিটামল 500 ইউজ করতেন। মানে একটু যারা 30-40 ঊর্ধ্ব আছেন তারা সবাই কিন্তু এটা দেখে এসছেন, প্যারাসিটামল 500 ডাক্তারবাবুরা ইউজ করতেন। ভালো ছিলেন ডাক্তারবাবুরা, সুস্থও ছিলাম। কিন্তু আজকের ডাক্তারবাবুরা কি কিছু ভুল জানেন? একদম নয়। তারা কেন 650 150 mg কেন বেড়ে গেল? এখন আর খুব একটা ইউজই হয় না, শুধু বাচ্চাদেরই ইউজ হয় 500, বড়দের ইউজ হয় না। এই যে 150 mg বেড়ে গেল, কেন বাড়ছে? কিসের জন্য বাড়ছে? মানে আমাদের বডিতে এই রেজিস্ট্যান্ট তৈরি হচ্ছে। একটা অ্যান্টিবায়োটিক গ্রুপ এখন আর দেওয়া হয় না। লাইক যদি আমি বলতাম, মানে যদি এখানে আগের দিন আসতো, তাহলে এনরোফ্লক্সাসিন এই ধরনের অ্যান্টিবায়োটিক ছিল, অ্যাজিথ্রোমাইসিন, একটা অ্যান্টিবায়োটিক ইউজ হতো। এখন কম্বিনেশন, দুটো অ্যান্টিবায়োটিককে কম্বিনেশন করে থাকে। একটু সবার বাড়ি ওষুধের পাতা আছে, একটু খুঁজে দেখলেই ভেরিফাই হয়ে যাবে জিনিসটা। তাহলে আগে ডাক্তারবাবুরা কেউ ভুল দিতেন না, সত্যি মানুষের ওটাতে ধরে যেত, ওটাতে কাজ হতো। এত অ্যান্টিবায়োটিক ওখান থেকে আমাদের বডিতে চলে আসছে যে ওই অ্যান্টিবায়োটিক আমাদের আর কাজ করছে না। সেই জন্য আমাদের এই গোড়ার দিকে নজর রাখতে হবে যে কোথা থেকে আসছে এই রেজিস্ট্যান্স, কেন আসছে এই রেজিস্ট্যান্স, কেন এরকম প্রবলেম তৈরি হচ্ছে, অ্যান্টিবায়োটিক প্রবলেমগুলো কেন আসছে দিনে দিনে। তাহলে আমাদের কিন্তু এই হুবার্টটাকে তালিকা থেকে সরাতে হবে। এবার আসি, এদেরও তো নর্মাল বসা যেত, কেন এদের এরকম হয়? ব্যবসায়িক মুনাফা। মজার কথা হচ্ছে, একটা 30 দিনের বাচ্চা, তাকে যদি পেশি গ্রোথ ভীষণ বাড়িয়ে দেওয়া হয়, শুধু পেশি, তাহলে একটা খুব নর্মাল জিনিস আপনারাও কিন্তু খেয়াল করেছেন, আমরা যখন ছেলেরা একটু উঠতি বয়সে হাত পা লম্বা হতে থাকি, তখন কিন্তু না খেললে বা দৌড়ালে আমাদের একটা পেশির পেন হয়, একটা ব্যথা তৈরি হয়। ডাক্তারি ভাষায় যদি বলি গ্রোয়িং পেন। অনেক ছেলেদের হয় না, কাঁধের এখান থেকে কিছু ফাটা ফাটা লাইন তৈরি হয়, হাতে হয়, পায়ের সাইডে হয়। কেন? পেশিটা বড় হচ্ছে, খুব স্পিডে বড় হচ্ছে, তাহলে ব্যথা হয়। তো আমাদের স্বাভাবিক সেই ব্যথাটা হওয়া। কিন্তু এটাই যদি আমরা ওই পাখিগুলোতে দেখি, তাহলে এই যে ভয়ঙ্কর ব্যথা, এটাকে কন্ট্রোলের জন্য কিন্তু আমাদের সেই বারবার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হচ্ছে, পেন কিলারের সাহায্য নিতে হচ্ছে, কিছু আর্টিফিশিয়াল ড্রাগ এদের দিতে হচ্ছে, যার ফলে একটা নেশাগ্রস্ত অবস্থায় থাকে। যদি আমার কথা শোনার পরে কারোর মনে হয় যে এটা কি করে ভেরিফাই করব, যেতে আসতে সবসময় বা বাজারে গেলেই তো মাংস কিনতে হবে। এই ব্রয়লার যে হুবার্ট পাখিগুলো দেখবেন, তাদের শারীরিক কোনো ভয় নেই, তাদের হাঁটা চলার কোনো গ্রোথ নেই, সবসময় নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাহলে এগুলো তো বারে বারে আমাদের উপরই এফেক্ট ফেলছে না, আমাদের উপরই তো প্রবলেম আসছে বারে বারে। তাহলে এই মাংসটা থেকে আমরা একটু সরি। গরিব দেশের প্রচুর খাদ্য চাহিদা, সম্ভব না প্র্যাকটিক্যালি সমস্ত দেশি জাতীয় পাখি দিয়ে সম্ভব না। এত সস্তায় হিউজ মাংস পাচ্ছি ভারতের মতো একটা গরিব দেশে দাঁড়িয়ে, পুরোটা সম্ভব না।
একটু একটু চেষ্টা করতে পারি, একটু একটু সরতে পারি আমরা। এই যে কুফলটা, এটা কিন্তু আমাদের মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর হচ্ছে। মাংস খেতে নিউট্রিশনিস্টরা বলছেন, ডাক্তারবাবুরা বলছেন যে আপনি তো প্রোটিন দরকার, মাংস খান। মাংসের সাথে কিন্তু কখনো বলছেন না স্টেরয়েড খান, অ্যান্টিবায়োটিক খান, আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন খান। এগুলো কিন্তু আমরা বাজার থেকে ফ্রিতে পাচ্ছি সাথে। এই দিকে মনোযোগ রাখতে হবে। আর সব থেকে বড় কথা, এই এক্সট্রা জিনিসগুলো যেহেতু আমার খাওয়ার দরকার ছিল না, এগুলোকে অ্যাভয়েড করতে হবে, এগুলোকে খাওয়া চলবে না। অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে যেহেতু আমাদের এই খাওয়ার সিস্টেমটা জড়িত, খাদ্য উৎপাদক, সেই জন্য এই অ্যানিম্যাল হাজবেন্ড্রির ভাষায় এসে এই জিনিসটাকে একটু বুঝতে হবে, শিখতে হবে। তাহলে শারীরিক সুস্থতা আমরা খুব স্ট্রংলি অ্যাচিভ করতে পারবো।